আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবী ছিল এক ভিন্ন জগৎ। এটি ছিল সরীসৃপদের একচ্ছত্র আধিপত্যের এক সবুজ স্বর্গ। প্রায় 18 কোটি বছর ধরে ডাইনোসর নামক এক অবিশ্বাস্য জীবগোষ্ঠী এই গ্রহের প্রতিটি প্রান্তে, সমভূমি থেকে জঙ্গল, পর্বত থেকে মরুভূমি, নিজেদের অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তারা ছিল প্রকৃতির চূড়ান্ত সৃষ্টি, আকারের বৈচিত্র্যে, শক্তির মহিমায় এবং অভিযোজনের দক্ষতায় তুলনাহীন। তাদের কেউ ছিল পর্বতের মতো বিশাল, আবার কেউ ছিল পাখির মতো ছোট। কেউ ছিল হিংস্র শিকারী, আবার কেউ ছিল শান্ত তৃণভোজী। মনে হচ্ছিল তাদের এই শাসনকাল অনন্তকাল ধরে চলবে। কিন্তু মহাবিশ্বের বিশালতার কাছে পার্থিব যে কোনো সাম্রাজ্যই তুচ্ছ। সেদিন যখন পৃথিবীতে প্রাণের স্পন্দন ছিল সবচেয়ে মুখর, তখন মহাকাশের অনন্ত শূন্যতা থেকে ধেয়ে আসছিল এক নীরব ঘাতক। মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া এক গ্রহাণু সেকেন্ডে 20 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে আসছিল পৃথিবীর দিকে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে এটি এক জ্বলন্ত অগ্নিগোলকে পরিণত হয়, যার উজ্জ্বলতা ছিল সূর্যের চেয়েও 1000 গুণ বেশি। সেই বিকেলে পৃথিবীর বুকে চড়ে বেড়ানো শেষ ডাইনোসরটি হয়তো আকাশের দিকে তাকিয়ে এক নতুন সূর্যোদয় দেখেছিল। কিন্তু সেটি সূর্যোদয় নয়, ছিল এক মহাজাগতিক মৃত্যুদণ্ড। কয়েক মুহূর্তের মধ্যেই গ্রহাণুটি বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে আছড়ে পড়ে। বিলিয়ন পারমাণবিক বোমার সম্মিলিত শক্তির চেয়েও শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে ওঠে সমগ্র পৃথিবী। এক মুহূর্তে লক্ষ লক্ষ বছরের বিবর্তন, প্রকৃতির শ্রেষ্ঠতম সৃষ্টি এক মহাজাগতিক দুর্ঘটনার শিকার হয়ে বিলুপ্তির পথে যাত্রা শুরু করে। কিভাবে এই অবিশ্বাস্য জীবদের উদ্ভব হয়েছিল? কোন দৈব ঘটনা বা বিবর্তনীয় সূচক তাদের পৃথিবীর একচ্ছত্র অধিপতি করে তুলেছিল? আর ঠিক কী ঘটেছিল সেই ভয়াল দিনটিতে এবং তারপরে, যা তাদের এই অপরাজেয় সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল? প্রাণীর প্রথম স্পন্দন থেকে শুরু করে ডাইনোসরদের উত্থান এবং তাদের করুণ পতন পর্যন্ত সেই মহাকাব্যিক যাত্রারই অনুসন্ধান করব আদ্যপান্তর আজকের পর্বে। বিজ্ঞানীদের মতে প্রাণের যাত্রা শুরু হয়েছিল প্রায় 400 কোটি বছর আগে, মহাসাগরের গভীরে। কোটি কোটি বছর ধরে জীবন ছিল আণুবীক্ষণিক, কিন্তু প্রায় 54 কোটি বছর আগে ক্যামব্রিয়ান যুগে প্রাণের এক অবিশ্বাস্য বিস্ফোরণ ঘটে, যা মহাসাগরকে বৈচিত্র্যময় প্রাণীতে ভরিয়ে দেয়। ধীরে ধীরে উদ্ভিদ এবং তারপর প্রাণীরা ডাঙায় উঠে আসে। উভচররা ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা ডাঙায় বসবাস শুরু করে, কিন্তু প্রজননের জন্য তাদের জলের উপরই নির্ভরশীল থাকতে হতো। এই নির্ভরতা থেকে মুক্তি দিয়েছিল বিবর্তনের এক যুগান্তকারী আবিষ্কার, অ্যামনিওটিক এগ বা অ্যামনিওটিক ডিম। এই ডিমের শক্ত খোলস ভ্রূণকে শুষ্ক পরিবেশ থেকে রক্ষা করত, যা সরীসৃপদের পৃথিবীর অভ্যন্তরীণ শুষ্ক অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে এবং সত্যিকারের স্থলচর জীবনযাপন করতে সাহায্য করে। এই সরীসৃপদের মধ্য থেকেই পার্মিয়ান যুগে প্রায় 30 থেকে 25 কোটি বছর আগে পৃথিবীর বুকে প্রভাবশালী হয়ে ওঠে সিনাপসিড বা স্তন্যপায়ী সদৃশ সরীসৃপেরা। এরা ডাইনোসরদের পূর্বসূরি ছিল না, বরং বর্তমান স্তন্যপায়ী প্রাণীদের দূর সম্পর্কের পূর্বপুরুষ। পৃথিবী তখন ছিল তাদের দখলে। কিন্তু আজ থেকে প্রায় 25 কোটি 20 লক্ষ বছর আগে প্রাণের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়টি ঘটে, পার্মিয়ান ট্রায়াসিক বিলুপ্তি বা মহাবিলুপ্তি। বর্তমান সাইবেরিয়া অঞ্চলে লক্ষ লক্ষ বছর ধরে চলা ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যা সাইবেরিয়ান ট্র্যাপস নামে পরিচিত, তা বায়ুমণ্ডলে বিলিয়ন বিলিয়ন টন গ্রিন হাউস গ্যাস ছড়িয়ে দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পায়, মহাসাগরগুলো অক্সিজেন শূন্য হয়ে পড়ে এবং ভয়াবহ অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ জগৎকে ধ্বংস করে দেয়। এই মহাবিপর্যয়ে পৃথিবীর সামুদ্রিক প্রাণের প্রায় 96% এবং স্থলভাগের মেরুদণ্ডী প্রাণের 70% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এই মহাবিলুপ্তি পৃথিবীকে প্রায় একটি প্রাণহীন গ্রহে পরিণত করেছিল। এটি প্রভাবশালী সিনাপসিড, যারা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী শাসন করেছিল, তাদের প্রায় নিশ্চিহ্ন করে দেয়। তবে প্রকৃতির নিয়মে প্রতিটি মহাবিপর্যয়ের ধ্বংসস্তূপের মধ্যেই যেন নতুন সুযোগের জন্ম হয়।
এই বিলুপ্তি পৃথিবীর বাস্তুতন্ত্রকে এতটাই উলটপালট করে দিয়েছিল যে এটি বিবর্তনের জন্য একটি নতুন দৌড় শুরু করার সুযোগ করে দেয়। যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যস্থান পূরণ করার জন্য এক নতুন প্রতিযোগী গোষ্ঠীর আবির্ভাব ঘটে। এই গোষ্ঠীটি ছিল আর্কোসর বা শাসক সরীসৃপ। আর এই আর্কোসরদের মধ্য থেকে জন্ম নিতে চলেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী প্রাণীরা ডাইনোসর। মহাবিলুপ্তি ছিল ডাইনোসরদের উত্থানের মঞ্চ প্রস্তুতের চূড়ান্ত ঘটনা। মহাবিলুপ্তির পর পৃথিবী ছিল এক ভৌতিক জগৎ, এক শ্যাডো ওয়ার্ল্ড। যে গ্রহ একসময় প্রাণের কোলাহলে মুখর ছিল তা তখন নীরব। এই নতুন যুগ, ট্রায়াসিক যুগ, শুরু হয়েছিল এক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে। সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া তখনও অখণ্ড, যার বিশাল অভ্যন্তরীণ অংশ ছিল উত্তপ্ত এবং শুষ্ক মরুভূমি। এই কঠিন পৃথিবীতে জীবনকে টিকে থাকার জন্য নতুন করে সংগ্রাম শুরু করতে হয়েছিল। এই সংগ্রামের সুযোগেই আর্কোসররা বা শাসক সরীসৃপরা প্রভাবশালী হয়ে ওঠে। আর্কোসরদের বিবর্তনীয় বৃক্ষটি দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায়, যা তাদের গোড়ালির হাড়ের গঠন দ্বারা পৃথক করা যায়। একটি শাখা ছিল সুডোসুকিয়া বা কুমির লাইনের আর্কোসর, অন্য শাখাটি ছিল অর্নিথোডাইডা বা পাখি লাইনের আর্কোসর, যা থেকে পরবর্তীতে টেরোসর এবং ডাইনোসরদের উদ্ভব হয়। ট্রায়াসিক যুগে অর্নিথোডাইডা ছিল আন্ডারডগ। সে সময়ের বাস্তুতন্ত্রের একচ্ছত্র অধিপতি ছিল সুডোসুকিয়ানরা। পোস্টোসোকাসের মতো প্রায় 20 ফুট লম্বা ভয়ঙ্কর শিকারী, ইটোসরদের মতো বর্মপরিহিত তৃণভোজী এবং ফাইটোসরদের মতো কুমিরের মতো দেখতে জলজ শিকারীরা ছিল সেই যুগের প্রধান খেলোয়াড়। তাদের ছায়ার নিচেই প্রায় 23 কোটি বছর আগে বর্তমান আর্জেন্টিনায় প্রথম সত্যিকারের ডাইনোসরদের আবির্ভাব ঘটে। তাহলে এই অখ্যাত শুরু থেকে ডাইনোসররা কিভাবে পৃথিবীর অধিপতি হয়ে উঠল? এর উত্তর লুকিয়ে আছে তাদের শরীরে লুকিয়ে থাকা কিছু বিপ্লবী অভিযোজনের মধ্যে, যা তাদের এক বিশেষ টুলকিট প্রদান করেছিল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের নিতম্ব এবং পায়ের গঠন। ডাইনোসরদের নিতম্বের হাড়ে একটি ছিদ্র বা পারফোরেট অ্যাসিটাবুলাম ছিল, যা তাদের ফিমার বা উরুর হাড়কে সরাসরি শরীরের নিচে খাড়াভাবে অবস্থান করতে সাহায্য করত। এই খাড়াভঙ্গি বা ইরেক্ট স্ট্যান্স ছিল এক যুগান্তকারী উদ্ভাবন। এটি তাদের সুডোসুকিয়ানদের মতো প্রতিযোগীদের তুলনায় অনেক দ্রুত, দক্ষতার সাথে এবং কম শক্তি খরচ করে চলাচল করার ক্ষমতা দেয়। তারা ছিল প্রকৃতির ম্যারাথন দৌড়বিদ। দ্বিতীয়ত, তাদের শ্বাসতন্ত্র ছিল সম্ভবত অবিশ্বাস্যভাবে দক্ষ। জীবাশ্ম প্রমাণ এবং পাখিদের সাথে তাদের নিকটাত্মীয়তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসরদের ফুসফুসের সাথে সংযুক্ত বায়ুথলি বা এয়ার স্যাক্স ছিল। এই ব্যবস্থাটি ফুসফুসের মধ্য দিয়ে একমুখী বায়ু প্রবাহ নিশ্চিত করত, যা প্রতি নিঃশ্বাসে অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করত। ট্রায়াসিক যুগের তুলনামূলকভাবে কম অক্সিজেনযুক্ত পরিবেশে এটি ছিল টিকে থাকার জন্য এক বিশাল সুবিধা। তৃতীয়ত, তাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া, যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে। তারা কি আজকের সরীসৃপদের মতো শীতল রক্ত বিশিষ্ট ছিল, নাকি পাখি বা স্তন্যপায়ীদের মতো উষ্ণ রক্ত বিশিষ্ট? অধিকাংশ বিজ্ঞানী এখন মনে করেন তারা সম্ভবত এর মাঝামাঝি কিছু, অর্থাৎ মেসোথার্মিক ছিল। তাদের হাড়ের দ্রুত বৃদ্ধির হার এবং শিকারের অনুপাত ইঙ্গিত দেয় যে তারা আজকের সরীসৃপদের চেয়ে অনেক বেশি সক্রিয় জীবনযাপন করত। এই শারীরিক সুবিধাগুলো নিয়েই প্রথম ডাইনোসররা, যেমন 1 মিটার লম্বা ইউরোপ্টর এবং কিছুটা বড় হেরেরাসোরাস, ট্রায়াসিক যুগের কঠোর পৃথিবীতে টিকে থাকার সংগ্রাম শুরু করে। তারা ছিল দ্রুত, চটপটে এবং সুযোগ সন্ধানী, যা তাদের বড় এবং ধীরগতির প্রতিযোগীদের তুলনায় একটি ভিন্ন কৌশলগত সুবিধা দিয়েছিল। কিন্তু ভাগ্য আবারও ডাইনোসরদের পক্ষে রায় দেয়। আজ থেকে প্রায় 20 কোটি 10 লক্ষ বছর আগে ট্রায়াসিক যুগের শেষে আরও একটি গণবিলুপ্তির ঘটনা ঘটে, যা ট্রায়াসিক জুরাসিক বিলুপ্তি নামে পরিচিত। এর কারণ সম্ভবত ছিল সেন্ট্রাল আটলান্টিক ম্যাগমেটিক প্রভিন্স নামক এক বিশাল আগ্নেয় অঞ্চলের অগ্ন্যুৎপাত। এই অগ্ন্যুৎপাত থেকে নির্গত বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড জলবায়ুকে চরমভাবে পরিবর্তন করে দেয় এবং মহাসাগরকে অম্লীয় করে তোলে। এই বিপর্যয় রহস্যজনকভাবে সুডোসুকিয়ানদের মতো ডাইনোসরদের প্রধান প্রতিযোগিতা নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু ডাইনোসররা আশ্চর্যজনকভাবে টিকে যায়। এখন প্রশ্ন করতে পারেন, কেন তারা টিকে গিয়েছিল?
বিজ্ঞানীদের মতে সম্ভবত তাদের ছোট আকার, দক্ষ শ্বাসতন্ত্র এবং উচ্চ মেটাবলিজম তাদের এই পরিবর্তিত পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে সাহায্য করেছিল। তবে কারণ যাই হোক না কেন, ফলাফল ছিল স্পষ্ট। এই দ্বিতীয় বিলুপ্তিটি ছিল ডাইনোসরদের জন্য প্রকৃতির দেয়া এক রাজকীয় উপহার। তাদের পথের সমস্ত কাঁটা সরে গিয়েছিল। পৃথিবী তাদের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল। যে বাস্তুতান্ত্রিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য ডাইনোসররা পরবর্তী যুগ, জুরাসিক যুগে এক অবিশ্বাস্য বৈচিত্র্যের সাথে বিকশিত হতে শুরু করে এবং পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী অধিপতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। সূচনা হয় ডাইনোসরদের স্বর্ণযুগের। পরবর্তী প্রায় 14 কোটি বছর ধরে জুরাসিক এবং ক্রিটেশাস যুগে ডাইনোসররা এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল যা পৃথিবীর ইতিহাসে আর কোনো প্রাণীগোষ্ঠী পারেনি। এটি ছিল আকারের মহিমা, শক্তির প্রদর্শন এবং বিবর্তনের চূড়ান্ত সাফল্যের এক মহাকাব্য। জুরাসিক যুগে সুপার কন্টিনেন্ট প্যানজিয়া ভাঙতে শুরু করে, যা মহাদেশগুলোর মধ্যে নতুন সমুদ্র তৈরি করে। এর ফলে পৃথিবীর জলবায়ু নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। শুষ্ক মরুভূমির পরিবর্তে পৃথিবী হয়ে ওঠে উষ্ণ, আর্দ্র এবং সবুজ। বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠে সাইক্যাড, কনিফার এবং গিঙ্কোগোর জঙ্গল। এই অফুরন্ত খাদ্য স্বর্গের জন্ম হয় পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ স্থলচর প্রাণীদের, সরোপড। এই তৃণভোজী দৈত্যরা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত বিস্ময়। তাদের বিশাল আকারই ছিল শিকারীদের বিরুদ্ধে প্রধান রক্ষা কবচ। ব্র্যাকিওসোরাস ছিল প্রায় একটি 4 তলা ভবনের সমান উঁচু, যার জিরাফের মতন গঠন তাকে উঁচু গাছের পাতা খেতে সাহায্য করত। ডিপ্লোডোকাস এবং অ্যাপাটোসোরাসের মতো প্রাণীরা ছিল অবিশ্বাস্যভাবে লম্বা, যাদের দীর্ঘ গলা ভারসাম্য রক্ষা করত তাদের আরও দীর্ঘ চাবুকের মতো লেজের সাথে, যা সম্ভবত শিকারীদের তাড়ানোর জন্য ব্যবহৃত হতো। এই বিশাল আকার টিকিয়ে রাখার জন্য তাদের শরীরে ছিল অবিশ্বাস্য অভিযোজন। যেমন পাখিদের মতো তাদের কশেরুকার হাড়গুলো ছিল বায়ুথলি বা এয়ার স্যাক দ্বারা পূর্ণ, যা তাদের বিশাল কঙ্কালকে তুলনামূলকভাবে হালকা অথচ শক্তিশালী রাখত। আবার এই এয়ার স্যাকগুলো তাদের ফুসফুসের মধ্য দিয়ে একমুখী বায়ু প্রবাহ নিশ্চিত করত, যা তাদের বিশাল শরীরকে অক্সিজেনের যোগান দিত, এমনকি হাঁটার মতো সাধারণ কাজের জন্য যার প্রয়োজন ছিল বিপুল শক্তি। এছাড়া তারা ছিল জীবন্ত খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্র। তারা দাঁত দিয়ে পাতা ছিঁড়ে না চিবিয়ে গিলে ফেলত এবং গ্যাস্ট্রোলিথ বা পাকস্থলীর পাথর ব্যবহার করে তাদের বিশাল অন্ত্রে সেই উদ্ভিদকে পিষে ফেলত, যেখানে জীবাণুরা সেগুলোকে হজম করত। এদিকে এত বিশাল আকারের প্রাণীর পক্ষে দীর্ঘ সময় ধরে ডিমে তা দেয়া সম্ভব ছিল না। আর্জেন্টিনার আউকা মাহুয়েবোয়ের মতো জীবাশ্ম ক্ষেত্র থেকে জানা যায় তারা বিশাল কলোনিতে একসাথে মাটি খুঁড়ে বাসা তৈরি করত এবং ডিম পেড়ে সেগুলো মাটি দিয়ে ঢেকে দিত, অনেকটা আজকের সামুদ্রিক কচ্ছপের মতো। এই তৃণভোজী দৈত্যদের শিকার করার জন্য জুরাসিক যুগে ছিল অ্যালোসোরাসের মতো ভয়ঙ্কর শিকারী। এটি ছিল প্রায় 30 ফুট লম্বা, ধারালো দাঁত এবং 3টি আঙুলযুক্ত শক্তিশালী থাবা দিয়ে সজ্জিত। উত্তর আমেরিকার মরিসন ফরমেশন নামক বিখ্যাত জীবাশ্ম ক্ষেত্র থেকে প্রাপ্ত প্রমাণ দেখায় অ্যালোসোরাস ছিল সেই যুগের সবচেয়ে সাধারণ বড় শিকারী এবং তারা প্রায়ই দলবদ্ধভাবে সরোপডদের মতো বিশাল প্রাণীদেরও শিকার করত। এছাড়াও ছিল স্যারাটোসোরাস, যার নাকের উপর ছিল একটি শিং, এবং টর্ভোসোরাসের মতো আরও বড় শিকারী। ক্রিটেশাস যুগে ডাইনোসরদের বৈচিত্র্য এবং সংখ্যা তাদের শিখরে পৌঁছায়। এই সময়েই পৃথিবীর বুকে এক বৈপ্লবিক পরিবর্তন আসে, সপুষ্পক উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মের আবির্ভাব। ফুলের জন্ম পৃথিবীর দৃশ্যপটকে রঙিন করে তোলে এবং ফল ও বীজের মতো নতুন পুষ্টিকর খাদ্যের উৎস তৈরি করে। এই ক্রিটেশাস টেরেস্ট্রিয়াল রেভলিউশন মৌমাছি, পিঁপড়া এবং প্রজাপতির মতো নতুন পোকামাকড় এবং পাখির মতো প্রাণীদের বিবর্তনকে প্রভাবিত করে এবং ডাইনোসরদের মধ্যেও নতুন প্রজাতির বিস্ফোরণ ঘটায়। এই যুগে আমরা আমাদের সবচেয়ে পরিচিত এবং আকর্ষণীয় ডাইনোসরদের দেখতে পাই, যেমন টিরানোসরাস রেক্স বা টিরেক্স। এটি ছিল তার বাস্তুতন্ত্রের অপ্রতিদ্বন্দ্বী শীর্ষ শিকারী। এর খুলি ছিল বিশাল এবং শক্তিশালী, যার পেছনের অংশ চওড়া হওয়ায় এটি দৃনেত্র দৃষ্টি বা বাইনোকুলার ভিশন ব্যবহার করতে পারত, যা শিকারের দূরত্ব মাপার জন্য অত্যন্ত কার্যকর।
এর প্রায় 60টি কলার মতো মোটা ধারালো দাঁত ছিল, যা দিয়ে এটি প্রায় 8,000 পাউন্ডের কামড় দিতে পারত, যা ছিল যে কোনো প্রাণীর হাড় গুঁড়ো করে দেওয়ার জন্য যথেষ্ট। এর অবিশ্বাস্য ঘ্রাণশক্তি তাকে দূর থেকে শিকার বা মৃতদেহের সন্ধান দিত। এর দুটি ছোট হাত একটি দীর্ঘ বিতর্কের বিষয়, তবে সেগুলো সম্ভবত শিকারকে খুব কাছ থেকে আঁকড়ে ধরতে বা মাটি থেকে ওঠার সময় ভারসাম্য রাখতে ব্যবহৃত হতো। চীনের ইউটাইরান্সের মতো এর পূর্বপুরুষের জীবাশ্মে পালকের ছাপ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে অন্তত জীবনের কোনো পর্যায়ে টিরেক্সেরও পালক থাকতে পারে। হ্যাড্রোসর বা ডাক বিল ডাইনোসররা ছিল ক্রিটেশাস যুগের গরু। লক্ষ লক্ষ বছর ধরে তারা বিশাল পালের মধ্যে চড়ে বেড়াত। তাদের চঞ্চুর মতো মুখে ছিল শত শত দাঁতের সারি, যা ডেন্টাল ব্যাটারি নামে পরিচিত। এই দাঁতগুলো ক্রমাগত প্রতিস্থাপিত হতো, যা তাদের সাইক্যাডের মতো কঠিন উদ্ভিদও কার্যকরভাবে চিবিয়ে খেতে সাহায্য করত। প্যারাসোলোফাসের মাথার উপর ছিল একটি লম্বা ফাঁপা ঝুঁটি। বিজ্ঞানীরা মনে করেন এই ঝুঁটির মধ্য দিয়ে বাতাস প্রবাহিত করে তারা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারত, যা দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করত। সেরাটপসিয়ান বা শিংযুক্ত ডাইনোসর গোষ্ঠীর সবচেয়ে বিখ্যাত সদস্য ছিল ট্রাইসেরাটপস। এর মাথার বিশাল হাড়ের ফ্রিল এবং 3টি ধারালো শিং ছিল টিরেক্সের ভয়ঙ্কর কামড়ের বিরুদ্ধে এক দুর্ভেদ্য বর্ম। কিন্তু এই শিং বা ফ্রিলের কাজ শুধু আত্মরক্ষা ছিল না। স্টিরাকোসোরাসের মতো প্রজাতির ফ্রিলের চারপাশে আরও অনেক ছোট শিং ছিল। সম্ভবত এই বিভিন্ন ধরনের শিং এবং ফ্রিলগুলো নিজেদের প্রজাতি চেনার জন্য এবং সঙ্গীকে আকর্ষণ করার জন্য ব্যবহৃত হতো, অনেকটা আজকের হরিণের শিংয়ের মতো। র্যাপ্টর বা ড্রোমিওসররা চলচ্চিত্রের কল্যাণে জনপ্রিয় হলেও বাস্তবতায় র্যাপ্টররা ছিল আরও বেশি আকর্ষণীয়। ভেলোসিরাপ্টর ছিল একটি টার্কি পাখির আকারের, আর ডাইনোনিকাস ছিল মানুষের আকারের কাছাকাছি। জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় তারা ছিল অত্যন্ত বুদ্ধিমান, পালকে ঢাকা এবং উষ্ণ রক্ত বিশিষ্ট। তাদের পায়ের দ্বিতীয় আঙুলে একটি কাস্তের মতো বাঁকানো নখর ছিল। মঙ্গোলিয়ায় আবিষ্কৃত ফাইটিং ডাইনোসরস নামক বিখ্যাত জীবাশ্মটি দেখায় একটি ভেলোসিরাপ্টর একটি প্রোটোসেরাটপসকে আক্রমণ করার মুহূর্তে বালিতে চাপা পড়েছিল, যেখানে তার সেই ভয়ঙ্কর নখরটি শিকারের গলায় বিদ্ধ ছিল। এটি প্রমাণ করে যে তারা ছিল মারাত্মক শিকারী। ক্রিটেশাস যুগের শেষে পৃথিবীতে ছিল এক পরিপূর্ণ এবং জটিল বাস্তুতন্ত্র। ডাইনোসররা ছিল তাদের বিবর্তনের শিখরে। উত্তর আমেরিকার হেল ক্রিক ফরমেশনের জীবাশ্ম রেকর্ড থেকে আমরা সেই শেষ মুহূর্তের এক ঝলক দেখতে পাই, যেখানে টেরানোসরাস, ট্রাইসেরাটপস এবং অ্যাডমন্টোসোরাস একই সাথে বসবাস করত। মনে হচ্ছিল কিছুই তাদের এই রাজত্বকে টলাতে পারবে না, কিন্তু তারা জানত না তাদের 18 কোটি বছরের গৌরবময় শাসনের উপর চূড়ান্ত জবনিকা টানার জন্য মহাকাশ থেকে ছুটে আসছে এক মহাজাগতিক দূত। দিনটি ছিল আর 10টা দিনের মতোই। প্রায় 6,60,00,000 বছর আগে উত্তর গোলার্ধের বসন্তের কোনো একদিনে ইউকাটান উপদ্বীপের অগভীর গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রে জীবন ছিল স্বাভাবিক। ম্যানগ্রোভ অরণ্যে ছোট প্রাণীরা বিচরণ করছিল, আর সমুদ্রে সাঁতার কাটছিল মাছ এবং অ্যামোনাইট। তারা জানত না যে মহাজাগতিক সময়চক্রে তাদের এবং সমগ্র পৃথিবীর ভাগ্য নির্ধারণকারী মুহূর্তটি আর মাত্র কয়েক সেকেন্ড দূরে। সেই মুহূর্তে মহাকাশের অনন্ত শূন্যতা থেকে ধেয়ে আসে সেই নীরব ঘাতক চিকসুলুপ গ্রহাণু। মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া এই পাথরের খণ্ডটি ঘন্টায় প্রায় 72,000 কিলোমিটার বা একটি বুলেটের চেয়েও 20 গুণ বেশি গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে এটি এক ভয়ঙ্কর অগ্নিগোলায় পরিণত হয়, যার উজ্জ্বলতা ছিল সূর্যের চেয়েও 1000 গুণ বেশি। পৃথিবীর বুকে থাকা প্রাণীরা আকাশের দিকে তাকিয়ে এক দ্বিতীয় সূর্য দেখতে পায়, যা দ্রুত তাদের দিকে নেমে আসছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই এটি প্রায় 60 ডিগ্রি কোণে ইউকাটানের সমুদ্রে আছড়ে পড়ে। এই তীর্যক আঘাত ছিল আরও বেশি মারাত্মক, কারণ এটি বিপুল পরিমাণ ধ্বংসাবশেষকে একটি নির্দিষ্ট দিকে, বিশেষ করে উত্তর আমেরিকার দিকে ছড়িয়ে দেয়। সেই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 1000 কোটি হিরোশিমা বোমার সমান। এই একক আঘাতে পৃথিবীর ভূত্বকে প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর একটি বিশাল গর্ত বা ইম্প্যাক্ট ক্রেটার তৈরি হয়।
বিস্ফোরণের ধাক্কায় গ্রহাণুটি এবং ভূপৃষ্ঠের কয়েক হাজার ঘন কিলোমিটার পাথর, পানি, পলি এবং শিলা মুহূর্তের মধ্যে বাষ্পীভূত, গলিত বা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই শক্তি মহাবিশ্বের জন্মের পর থেকে আমাদের সৌরজগতে ঘটা সবচেয়ে বড় বিস্ফোরণগুলোর মধ্যে একটি। সংঘর্ষের তাৎক্ষণিক প্রভাব ছিল অকল্পনীয়। বিস্ফোরণের কেন্দ্র থেকে কয়েক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সবকিছু, ডাইনোসর, গাছপালা, পাথর মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে যায়। একটি ভয়ঙ্কর শকওয়েভ শব্দের চেয়েও দ্রুত গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে, যা তার পথের সবকিছুকে সমতল ভূমিতে পরিণত করে। এরপর পরই আসে এক তীব্র তাপীয় বিকিরণ, যা আলোর গতিতে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার কিলোমিটার দূরের বন জঙ্গলে আগুন ধরিয়ে দেয়, সেই সাথে অরক্ষিত প্রাণীদের জীবন্ত পুড়িয়ে ফেলে। সমুদ্রে আছড়ে পড়ার কারণে বিস্ফোরণটি এক ভয়ঙ্কর মেগা সুনামির জন্ম দেয়। প্রাথমিক ঢেউটি ছিল সম্ভবত 1 মাইলেরও বেশি উঁচু। এই প্রলয়ঙ্করী ঢেউগুলো ঘন্টায় শত শত কিলোমিটার বেগে ছড়িয়ে পড়ে এবং মেক্সিকো উপসাগরের উপকূলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। সুনামির ধাক্কা এত শক্তিশালী ছিল যে এটি উত্তর আমেরিকার অভ্যন্তরীণ অঞ্চলেও পৌঁছে গিয়েছিল, যার প্রমাণ উত্তর ডাকোটার মতো দূরবর্তী স্থানেও পাওয়া গেছে। বিস্ফোরণটি রিক্টার স্কেলে সম্ভবত 11 বা তার চেয়েও বেশি মাত্রার এক ভূমিকম্পের সৃষ্টি করে, যা সমগ্র গ্রহকে ঘন্টার পর ঘন্টা ধরে কাঁপিয়েছিল। এই কম্পনের ফলে বিশ্বজুড়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিধসের মতো ঘটনা ঘটে, যা পৃথিবীর বুকে আরও বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞ যোগ করে। বিস্ফোরণের ফলে ট্রিলিয়ন ট্রিলিয়ন টন পাথর, ধূলিকণা এবং বাষ্পীভূত গ্রহাণুর অংশ বায়ুমণ্ডলের অনেক উপরে, এমনকি মহাকাশে নিক্ষিপ্ত হয়। এই উত্তপ্ত কণাগুলো, যা ইজেক্টা নামে পরিচিত, কয়েক ঘন্টা পর পৃথিবীর মধ্যাকর্ষণের টানে ফিরে আসতে শুরু করে। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এগুলো কাঁচের ছোট ছোট কণা বা টেকটাইটে পরিণত হয়ে উল্কার মতো জ্বলতে থাকে। সমগ্র আকাশ জুড়ে এই জ্বলন্ত কণার বৃষ্টি শুরু হয়, যা আকাশকে এক জ্বলন্ত চুল্লিতে পরিণত করে। এই অগ্নিবৃষ্টি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা শত শত ডিগ্রি বাড়িয়ে দেয়। এই অসহনীয় তাপমাত্রার কারণে বিশ্বজুড়ে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। যে ডাইনোসরগুলো প্রাথমিক বিস্ফোরণ এবং সুনামি থেকে বেঁচে গিয়েছিল, তারা ওই বিশ্বব্যাপী অগ্নিঝড় থেকে বাঁচতে পারেনি। তাদের পালক বা ত্বক পুড়ে গিয়েছিল এবং তাদের নিঃশ্বাসের বাতাস হয়ে উঠেছিল জ্বলন্ত। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডাইনোসরদের 18 কোটি বছরের সবুজ স্বর্গ এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছিল। পৃথিবী নামক গ্রহটি পুড়ছিল, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি তখনও শুরু হয়নি। প্রাথমিক ধ্বংসযজ্ঞ ছিল কেবল শুরু। আসল ঘাতকটি ছিল অদৃশ্য, শীতল এবং দীর্ঘস্থায়ী। প্রাথমিক অগ্নিঝড় থেমে যাওয়ার পর এক অদ্ভুত শীতল নীরবতা নেমে আসে। আকাশ ছিল অন্ধকার। বিস্ফোরণের ফলে বায়ুমণ্ডলের উপরের স্তরে নিক্ষিপ্ত হওয়া ট্রিলিয়ন টন ধূলিকণা, বিশ্বব্যাপী দাবানল থেকে সৃষ্ট ছাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইউক্যাটনের সালফেট সমৃদ্ধ জিপসাম পাথর বাষ্পীভূত হয়ে তৈরি হওয়া সালফার অ্যারোসল এক পুরো দুর্ভেদ্য মেঘের আস্তরণ তৈরি করেছিল, যা সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলে। এই ঘটনার অকাট্য প্রমাণ পৃথিবীর ভূতাত্ত্বিক স্তরে স্পষ্টভাবে সংরক্ষিত আছে। ক্রিটেশাস এবং প্যালিওজেন যুগের সংযোগস্থলে বিশ্বজুড়ে শিলাস্তরের মধ্যে একটি পাতলা কালো রেখা দেখা যায়, যা কেপিজি বা ক্রিটেশাস প্যালিওজেন বাউন্ডারি নামে পরিচিত। ইতালির গাবিওতে প্রথম আবিষ্কৃত এই স্তরটিতে ইরিডিয়াম নামক একটি বিরল ধাতুর অস্বাভাবিক উচ্চ ঘনত্ব পাওয়া গিয়েছিল। ইরিডিয়াম পৃথিবীতে দুষ্প্রাপ্য, কিন্তু গ্রহাণুতে প্রচুর পরিমাণে থাকে। এছাড়াও এই স্তরে পাওয়া যায় শকড কোয়ার্টজ, এক ধরনের স্ফটিক যা শুধুমাত্র পারমাণবিক বিস্ফোরণ বা গ্রহাণুর আঘাতের মতো চরম চাপে তৈরি হয়, এবং টেকটাইট বা কাঁচের ছোট গোলক, যা গলিত পাথর ঠান্ডা হয়ে তৈরি হয়। এই স্তরটি হল চিকসুলুপ ইম্প্যাক্টের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা স্বাক্ষর। এই ধূলিকণা এবং সালফারের মেঘ ছিল সূর্যের আলোর জন্য এক দুর্ভেদ্য প্রাচীর। পৃথিবী এক গভীর অন্তহীন রাতে প্রবেশ করে। এই ঘটনাটি ইম্প্যাক্ট উইন্টার বা পারমাণবিক শীত নামে পরিচিত। কম্পিউটার মডেলিং অনুযায়ী দিনের বেলাতেও আকাশ ছিল অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। সূর্যের আলো প্রায় 99% পর্যন্ত আটকে গিয়েছিল। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা নাটকীয়ভাবে প্রায়
26°C বা 50°F পর্যন্ত কমে যায়। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। পৃথিবী এক হিমশীতল অন্ধকার গ্রহে পরিণত হয়। এই অন্ধকার এবং শীত সম্ভবত কয়েক মাস, এমনকি কয়েক বছর স্থায়ী হয়েছিল। এই অন্তহীন রাত এবং শীতই ছিল গণবিলুপ্তির মূল কারণ। এর প্রভাব ছিল সুদূর প্রসারী এবং বিধ্বংসী। যেমন সূর্যের আলো ছাড়া উদ্ভিদরা সালোক সংশ্লেষণ করতে পারে না। এটি ছিল খাদ্য শৃঙ্খলের একেবারে গোড়ায় পারমাণবিক বোমা ফেলার মতো। স্থলভাগ এবং সমুদ্রের প্রায় সমস্ত উদ্ভিদ এবং ফাইটোপ্ল্যাঙ্কটন মারা যায়। জীবাশ্ম রেকর্ড থেকে এই সময়ের পর ফার্ন স্পাইক দেখা যায়, অর্থাৎ বিপর্যয়ের পর প্রথম যে উদ্ভিদগুলো আবার জন্মাতে শুরু করে সেগুলো ছিল ফার্ন, কারণ তাদের স্পোর বা রেণু দীর্ঘ সময় ধরে সুপ্ত থাকতে পারে। উদ্ভিদ মারা যাওয়ায় ট্রাইসেরাটপস, অ্যাডমন্টোসোরাস এবং অ্যাঙ্কিলোমোসোরাসের মতো বিশাল তৃণভোজী ডাইনোসররা খাদ্যের অভাবে অনাহারে মারা যেতে শুরু করে। তাদের বিশাল দেহের জন্য প্রতিদিন শত শত পাউন্ড খাদ্যের প্রয়োজন ছিল, যা আর পৃথিবীতে ছিল না। তৃণভোজীরা বিলুপ্ত হয়ে যাওয়ায় টিরানোসরাস রেক্স এবং ড্রোমিওসোরের মতো শীর্ষ শিকারীরাও খাদ্যের অভাবে মারা যায়। তাদের শিকার ফুরিয়ে গিয়েছিল। সম্ভবত তারা প্রথমে অন্যান্য মৃত ডাইনোসরের দেহ খেয়ে কিছুদিন টিকেছিল, কিন্তু অবশেষে তারাও অনাহারে মারা যায়। একই ঘটনা ঘটে সমুদ্রেও। ফাইটোপ্ল্যাঙ্কটন ছিল সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি। তারা মারা যাওয়ায় তাদের উপর নির্ভরশীল জুপ্ল্যাঙ্কটন এবং ছোট মাছ মারা যায়। এর ফলে অ্যামোনাইটের মতো পেঁচানো খোলসযুক্ত সামুদ্রিক জীব এবং প্লেসিওসোরাস ও মোসাসোরের মতো বিশাল সামুদ্রিক সরীসৃপরাও বিলুপ্ত হয়ে যায়। এছাড়াও বিস্ফোরণের ফলে নির্গত সালফার বায়ুমণ্ডলের জলের সাথে মিশে তৈরি করে ভয়াবহ অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি কয়েক বছর ধরে চলতে থাকে, যা সমুদ্রের উপরিভাগের জলকে ভিনেগারের মতো অম্লীয় করে তোলে এবং ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি খোলসযুক্ত প্রাণীদের জন্য মারাত্মক হয়ে ওঠে। এই বৈশ্বিক বিপর্যয়ের মুখে সমস্ত নন এভিয়ান ডাইনোসর বা অপক্ষী ডাইনোসর, যেমন টেরোসর, অ্যামোনাইট এবং মোসাসর সহ পৃথিবীর প্রায় ৭৫% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ সেই ভয়াবহ বিপর্যয়ের পরও প্রায় ২৫% প্রজাতি টিকে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, কারা বেঁচে ছিল এবং কেন? এই মহাবিপর্যয়ের পর পৃথিবীতে টিকে থাকা ছিল এক কঠিন চ্যালেঞ্জ। সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের অর্থই বদলে গিয়েছিল। বিশাল আকার এবং শক্তি তখন টিকে থাকার জন্য যোগ্যতার মাপকাঠি ছিল না, বরং ছিল এক বোঝা। যারা বেঁচে ছিল তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য ছিল, যেমন ছোট আকার। ২৫ কিলোগ্রাম বা ৫৫ পাউন্ডের চেয়ে বড় কোনো স্থলচর প্রাণী টিকে থাকতে পারেনি। ছোট প্রাণীদের বেঁচে থাকার জন্য কম খাদ্যের প্রয়োজন হয় এবং তারা সহজেই লুকিয়ে থাকতে পারে। এছাড়াও যারা সবকিছু খেতে পারত, যেমন পোকামাকড়, কেঁচো, পচা আবর্জনা, ফার্নের শিকড়, তারাই শেষ পর্যন্ত টিকেছিল। আর বিশেষ খাদ্যাভ্যাসের প্রাণীরা বিলুপ্ত হয়ে যায়। এদিকে যারা মাটি নিচে গর্ত করে, গুহায় বা মিষ্টি জলের পরিবেশে আশ্রয় নিতে পেরেছিল, তারা প্রাথমিক তাপীয় বিকিরণ এবং পরবর্তী চরম পরিবেশ থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছিল। মিষ্টি জলের বাস্তুতন্ত্র স্থলভাগের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ সেখানকার খাদ্য শৃঙ্খল পচা জৈব পদার্থের উপর বেশি নির্ভরশীল ছিল। কুমির এবং কচ্ছপের মতো কিছু সরীসৃপ টিকেছিল, কারণ তারা ছিল শীতল রক্তবিশিষ্ট। তাদের বিপাক প্রক্রিয়া ছিল ধীর এবং তারা দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে বেঁচেছিল হোমোসেপিয়েন্সের পূর্বপুরুষ, ছোট ইঁদুরের মতো দেখতে স্তন্যপায়ী প্রাণীরা। বছরের পর বছর ধরে চলা সেই দীর্ঘ রাত অবশেষে শেষ হয়। বায়ুমণ্ডল থেকে ধূলিকণা ধীরে ধীরে সরে যেতে থাকে এবং সূর্যের আলো আবার পৃথিবীতে পৌঁছাতে শুরু করে। কিন্তু এটি ছিল এক নতুন পৃথিবী। ডাইনোসরদের কোলাহলময় জগৎ তখন নীরব, শূন্য। ১৮ কোটি বছরের একচ্ছত্র শাসনের পর তারা তখন কেবল জীবাশ্মের স্মৃতি। এই শূন্য পৃথিবীতে যারা সেই মহা বিপর্যয় থেকে বেঁচে গিয়েছিল, তাদের সামনে ছিল এক নতুন সুযোগ। ডাইনোসরদের অনুপস্থিতিতে বাস্তুতন্ত্রের যে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণ করার জন্য আবির্ভাব ঘটে নতুনদের। আর এই সুযোগটি লুফে নিয়েছিল স্তন্যপায়ী প্রাণীরা। ডাইনোসরদের যুগে স্তন্যপায়ীরা ছিল ছোট নিশাচর প্রাণী। তারা ডাইনোসরদের ছায়ায় লুকিয়ে বাস করত।
কিন্তু ডাইনোসরদের বিলুপ্তির পর তাদের আর লুকিয়ে থাকার প্রয়োজন ছিল না। খাদ্য এবং বাসস্থানের জন্য আর কোনো প্রতিযোগিতাও ছিল না। এই নতুন মুক্ত পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীরা এক অবিশ্বাস্য অভিযোজনীয় বিকিরণের মধ্য দিয়ে যায়। তারা আকারে বড় হতে শুরু করে, নতুন নতুন খাদ্যাভ্যাসের সাথে নিজেদের মানিয়ে নেয় এবং ধীরে ধীরে সেই স্থানগুলো দখল করে নেয় যা একসময় ডাইনোসরদের ছিল। মাত্র কয়েক কোটি বছরের মধ্যে পৃথিবী ভরে ওঠে ঘোড়া, তিমি, বাদুড় এবং প্রাইমেটদের মতো বৈচিত্র্যময় সব স্তন্যপায়ী প্রাণীতে। তবে ডাইনোসরদের গল্প কি সত্যি শেষ হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে পুরোপুরি নয়। ডাইনোসরদের একটি শাখা সেই মহা বিপর্যয় থেকে বেঁচে গিয়েছিল। ক্রিটেশাস যুগে থেরোপড অর্থাৎ মাংসাশী দ্বিপদী ডাইনোসরদের গোষ্ঠীর একটি শাখা থেকে পালকযুক্ত উড়তে সক্ষম প্রাণীর উদ্ভব হয়। তারাই হলো পাখি। হ্যাঁ, আজ আমাদের চারপাশে যে পাখি আমরা দেখি, চড়ুই থেকে ঈগল, তারা সবাই ডাইনোসরের সরাসরি বংশধর। তাই যখনই আপনি কোনো পাখিকে দেখবেন, মনে রাখবেন আপনি এক জীবন্ত ডাইনোসরের দিকে তাকিয়ে আছেন। প্রাণীর প্রথম স্পন্দন থেকে শুরু করে ডাইনোসরদের মহাকাব্যিক উত্থান এবং তাদের আকস্মিক পতন, এই গল্প আমাদের পৃথিবীর জীবনের প্রাচুর্য এবং অনিশ্চয়তা উভয়কেই মনে করিয়ে দেয়। ডাইনোসরদের বিলুপ্তি ছিল এক মহাজাগতিক দুর্ঘটনা, এক দুর্ভাগ্যজনক ঘটনা যা তাদের নিয়ন্ত্রণ বা কল্পনার বাইরে ছিল। তাদের 18 কোটি বছরের সফল রাজত্ব প্রমাণ করে যে তারা কোনোভাবেই ব্যর্থ প্রাণী ছিল না, বরং ছিল বিবর্তনের এক চূড়ান্ত সাফল্য। বিজ্ঞানীদের মতে তাদের পতন, যা তাদের জন্য ছিল এক চূড়ান্ত ট্র্যাজেডি, তা আমাদের জন্য অর্থাৎ মানব জাতির জন্য ছিল এক পরম সৌভাগ্য। যদি সেই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত না করত, তাহলে ডাইনোসররা হয়তো আজও এই গ্রহ শাসন করত এবং স্তন্যপায়ী প্রাণীরা হয়তো আজও তাদের ছায়ায় লুকিয়ে থাকত। অর্থাৎ হোমোসেপিয়েন্সের মতো বুদ্ধিমান প্রাইমেটদের উদ্ভব হয়তো কখনোই ঘটত না। বিজ্ঞানীদের মতে আমরা ডাইনোসরদের বিলুপ্তির ছায়া থেকে উঠে এসেছি। মহাবিশ্বের বিশাল প্রেক্ষাপটে কোনো কিছুই চিরস্থায়ী নয় এবং জীবন এক অবিশ্বাস্যভাবে জটিল এবং অপ্রত্যাশিত পথ ধরে চলে, যেখানে একটি আকস্মিক ঘটনা ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিতে পারে। ডাইনোসরদের জীবাশ্মগুলো কেবল অতীতের কোনো অদ্ভুত প্রাণীর কঙ্কাল নয়, তারা হলো সময়ের গভীরতা এবং পৃথিবীতে আমাদের নিজেদের অস্তিত্বের আকস্মিকতার এক নীরব সাক্ষী।